এই ডক্টর ইউনূসও একই কায়দায় সেই পুরাতন খেলায় মেতেছে যে উসিলা দিবে যে রাজনৈতিক দেশে আপনার পরিস্থিতি ভালো নয়। আমি একটা কথা আপনাকে বলি, আপনার এই শোতে আমাদের বিদেশ মানে এক্সপেক্টেড বাঙালিরা এবং সবাই দেখে খুব বেশি করে, ডক্টর ইউনূসের যত ধরনের দুর্বিসন্ধি থাকুক না কেন, উনি নির্বাচন পিছানোর জন্য যত ধরনের আপনার ম্যানিভারিং করেন না কেন, টালবাহানা করেন না কেন, এবং মানুষের সাথে আপনার মানে মকরবাজি করেন না কেন, উনি যাই করেন না কেন কোনোভাবেই উনি সফল হবেন না, কোনোভাবেই। এটা কেন বললাম কথা, কিন্তু আপনি কেন মনে করতেছেন উনি তো বারে বারে বলতেছেন তার ক্ষমতার লোভ নেই? না না, উনি ওনার ক্ষমতার লোভ নেই, কিন্তু কথাগুলো খুব সরলভাবে বলে, কিন্তু ওনার উদ্দেশ্য খুবই গরল। এটা আমাদের রাজনৈতিক দলগুলো ভালোভাবে বুঝতে পেরেছে। এইসব ছোটখাটো ইয়েগুলো বুঝতে পারছে কিনা আমি জানি না, তবে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো এগুলো বুঝতে পারছে। আর বুঝতে পারছে বলে এটা উনি জানেন, ওনাকে নিয়ে উনি যেটা বলতে চান, উনি আসলে কি জানেন, এই আগামী নির্বাচনে আমি যেটা বললাম না সেটা উনি হ্যাঁ সফল হইতেন, উনি নির্বাচন পিছানোর ওনার উদ্দেশ্যতে উনি সফল হইতেন যদি উনি এদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাইতে পারতেন। উনি দুইটা জিনিস করতে পারলেই উনি এটা করা যেত। সেটা কি? সেটা হচ্ছে প্রথমত আপনি মানুষ এদেশের সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ বলতে আমি যা বুঝাই সেটা হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ার বাহিরে যে মানুষগুলো আছে, যে মানুষগুলো সাধারণত কোনো নেতা নেত্রীর ধার ধারে না, বা কোনো নেতা না, কোনো রাজনৈতিক দলের কর্মীও না, নেতাও না, আর কর্মী হইলেও সমর্থক হয়তো আছে, কোনো কর্মী না, নেতা না, এরা কোনো দল ক্ষমতা আসলে এতে কিছু আসে যায় না। এই শ্রেণী বাংলাদেশে আপনার ধরেন 70-80% যারা কোনো প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় কিন্তু সাপোর্ট করে, কোনো বেনিফিশিয়ারি নয়, যারা রাজনৈতিক দলের বেনিফিশিয়ারি নয়। প্লাস আরো বললাম, বাংলাদেশের 70-80% লোক যারা সরকারের সুবিধা থেকে বঞ্চিত, যারা তাদের জীবন এবং জীবিকা, তাদের রুটি এবং রুজি, তাদের চিকিৎসা, তাদের দৈনন্দিন সুখ দুঃখ হাসি কান্নার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই এবং সরকারের কোনো মাথা ব্যথা নাই। এদের এই 70-80% লোকের জীবন জীবিকা, চিকিৎসা, লেখাপড়া, স্বাস্থ্য, তারপরে এই মানে দৈনন্দিন জীবনের প্রয়োজন অপ্রয়োজন, এগুলোর সাথে সরকারের কোনো ধরনের সংস্রব নাই, এবং সরকারের কোনো ধরনের যেটাকে আমি একটু আগে বললাম মাথা ব্যথা, মানে হচ্ছে সরকার মনে করে না যে এদের স্বার্থকে দেখতে হবে, বা এদের স্বার্থ না দেখলে আমি সরকারে থাকতে পারবো না। এই শ্রেণীগুলো এগুলোর জন্য যদি ইউনূস সরকার কার্যকর কিছু করতে পারতেন বা করার একটা চেষ্টা দেখতাম, তাহলে হয়তো ওনার এই দুর্বিসন্ধি কাজে লাগতো। ওনার এখন এই দুর্বিসন্ধি কোনোভাবেই কাজে লাগবে না, কারণ উনি কাউকে হাতে নিতে পারেন নাই। উনি কতিপয় ছেলেদেরকে, এই তরুণদেরকে, এই যুবকদেরকে, এই ছাত্রদেরকে, এদেরকে হাতে রাখছেন, কিন্তু এরা আন্দোলনের পর্যন্ত এরা খুবই সফল, কিন্তু আন্দোলনের পরে মানুষ যেটা চাইছে সেটা যেহেতু এরা এখনো দিতে পারছে না, বা এদের মুরব্বী যিনি ডক্টর ইউনূস, মানুষ তো মনে করে এনসিপি কে নেপথ্য থেকে চালায় ডক্টর ইউনূস। এটা ডক্টর ইউনূস অস্বীকার করলেও কিছু আসে যায় না, মানুষ এভাবে মনে করে। তো সেই মানুষগুলো যদি ডক্টর ইউনূসের দ্বারা, আমার কথা একটু থামাই, আজকে 2 সমন্বয়ক নাকি রাজধানীর কোন মহিলা এমপির বাসা গেছে চাঁদা আনতে, দ্বিতীয় কিস্তি আনতে, তখন সেখানে পুলিশ গিয়ে ধরছে। এটা খুবই স্বাভাবিক। এই যে আপনি যে কথাটা বললেন, এবং আপনি এর আগে দেখেছেন 7 লাখ টাকা নিছে ওই যে রাস্তার পাশে গাড়ি থেকে, এটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন। এটা তো খুবই স্বাভাবিক। এই যে প্রতিদিন এই যে পদযাত্রা, তারপরে পদযাত্রা বলেন, যেটাই আপনি বলেন, রোড শো বলেন, অভিযাত্রা বলেন, ভাই এটা তো টাকা পয়সা লাগে এগুলো মুভমেন্ট করতে। এটা তো মানে এটা তো এমন নয় যে ফু দিলেন আর ফু দেওয়ার সাথে সাথে জনগণ চলে আসলো, নেতাকর্মী চলে আসছে, গাড়ি চলে আসছে, খাওয়া দাওয়া চলে আসছে,
আপনার বিশাল গাড়ি বহন নিয়ে আপনি আপনি এই যে নূরজাহান হোটেলে খাবেন, নূরজাহান হোটেলের মালিক আপনাদেরকে সবাইকে বিনা পয়সা খাওয়াই দিবে, তারপরে আপনি রোডে ঘন্টা চড়বেন তেল ছাড়া, এটা শুধু পানি দিয়ে সম্ভব? পানি ঢুকাইলে চলবে গাড়ি? এই যে শত শত গাড়ি চলছে, এটা তো পানি দিয়ে চলছে না, তেল দিয়ে চলছে। এবং এদেরকে পথে ঘাটে খাইতে হয়, ভাত খাইতে হয়, নাস্তা খাইতে হয়, চা খাইতে হয়, কফি খাইতে হয়, এবং মানুষ জোগাড় করতে হয়, মানুষ আনতে হয়। এটা হিউজ টাকা পয়সার ব্যাপার স্যাপার। এখন এই টাকা কোত্থেকে আসে, হয়তো তারা নিজেরা চাঁদাদুরি দেয়, আমি কোত্থেকে আসে এই কথা আমি বলতে পারবো না, কারণ যেটা আমি দেখি নাই। কিন্তু এটা টাকার ইনভলভমেন্ট আছে, এবং জেনাতনা টাকা না, হিউজ ইনভলভমেন্ট আছে। আপনি কালকে সম্ভবত একটা ভিডিওতে দেখে থাকতে পারেন, জামাতের যে সাম্প্রতিক যে গ্র্যান্ড র্যালিটা হইল, বিশাল জনসভা আমাদের যে সোহরাওয়ার্দী উদ্যানে, এই জামাতের আমিরের মুখশ্রিত বাণী, উনি বলছেন যে 3 থেকে 3.5 কোটি টাকা ওনারা হয়তোবা সর্বোচ্চ খরচ করেছেন। যেটা আমি হয়তো বিশ্বাস করি, কারণ আমি ওনাকে বিশ্বাস করতে চাই, ওনার মতো লোকে মিথ্যা কথা বলার কথা না। তো আপনি মনে করেন তো 3 কোটি 3.5 কোটি টাকা কি কম? আপনি বলেন না, মানে এই 3 কোটি 3.5 কোটি টাকার আউটকামটা কি? এদেশের জনগণ যদি জানতে চায় যে তুমি এই 3 থেকে 3.5 কোটি টাকা দিয়ে আমাদের কি মেসেজ দিছো, ঠিক আছে, এটা হয়তো অনেক মেসেজ, অনেক কিছুই বলতে পারবে, হয়তো আগামী প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। ঠিক এরকম একটা জনসভা বা এর 60% মানুষের উপস্থিতি জনসভায় যে রাজনৈতিক দলগুলো করে থাকে বা করে, আপনি কি মনে করেন এটা ফু দিলে হয়ে যায়? এটা কি আপনি কি মনে করেন যে এটা নেতা কর্মীদেরকে দীর্ঘদিন থেকে উদ্বুদ্ধ করতে হয়, দীর্ঘদিন থেকে টাকা কালেকশন করতে হয়, টাকার ব্যবস্থা করতে হয়, বা যে কোনো ভাবে হোক এটা ব্যবস্থা হইতে হয় ক্যাশ অর নয় ইন ক্যাশ অর ইন কাইন্ড, ঠিক আছে? এখন কেন করে? আপনার জামাতের আমির চমৎকার করে বলছিলেন যে গত 5ই আগস্টের পরে ওনাদের কাছে নাকি বাংলাদেশের প্রথম সারির মানে বহু শিল্পপতি কোটি কোটি টাকা নিয়ে এবং টাকার বস্তা নিয়ে ওনাদের কাছে হাজির হয়েছে, যে আপনারা নেন, আগামী দিনে হয়তো আপনারা ক্ষমতা যাইতে পারেন, আর না গেলেও আপনারা খরচ করেন, কোনো অসুবিধা নেই। এই যে কোটি কোটি টাকা পট পরিবর্তনের পরে, রেজিম পরিবর্তনের পরে এই আপনার আদান প্রদানের একটা সুযোগ হয়, এটা তো আজকে না ভাই, এটা আগে থেকে এটা হয়েছে। 90 সালেও এরকম হয়েছে, 96-তেও এরকম হয়েছে। যে সরকারটা অস্বাভাবিক পদ্ধতির মধ্য দিয়ে আপনার পরিবর্তন হয়েছে, সেখানেই এরকম কোটি কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন টাকার লেনদেন এবং হিসাব নিকাশ হয়েছে। যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আগামী নির্বাচনে যদি এই ইউনূস সরকার যত ধরনের ম্যানিভারিং করুক না কেন, যত ধরনের কুমতলব ওনার থাকুক না কেন, বা ওনার সরকারের থাকুক না কেন, বা ওনার পরিষদে যারা আছে তাদের থাকুক না কেন, কোন পরিষদে মানে কাজ আসবে না। কাজ কেন আসবে না? এই ইউনূস সরকার গত 5 বছরে যদি ওই 70 থেকে 80% জনগোষ্ঠীর স্বার্থকে দেখতো, শুধু রাজনৈতিক দলগুলোর স্বার্থ না দেখে শুধু এদের স্বার্থ দেখতো, তাহলে ওনারা পার পেয়ে যেত। কিন্তু সেটা দেখেন নাই। এই দূরদর্শীতে তারা দেখাইতে পারেন নাই। তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে মাথা ব্যথা মানে ছিল তাদের। কখন বিএনপি বিগড়ায় যায়, কখন জামাত বিগড়ায় যায়, কখন এনসিপি বিগড়ায় যায়, কখন এই যে চরমোনাই বিদ্যা যায়, এবং কখন এই যে ছোটখাটো দল এগুলোকে আপনি পীর চিনেন না, তুফারদুরি সালাম করেন, কখন আবার ইউটিউবাররা বিগড়ে যায়, কখনো ইউটিউবের বিগড়ে যায়। আপনি এদেরকে এই তাজ তোয়াজ করতে করতে, এবং এদেরকে আপনি আপনার মানে মানে আপনার এদেরকে আপনি দেখতে দেখতে সাধারণ মানুষকে স্বার্থ আপনি দেখেন নাই। অথচ সাধারণ মানুষ সবচেয়ে বেশি চাইছিল যে এরকম একটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে, নিরপেক্ষ সরকারের আমলে, ইভেন এই ডক্টর ইউনূসের সরকারের আমলেই একমাত্র সাধারণ মানুষ কিছু পাওয়ার একটা সুযোগ আছে। এছাড়া তাদের আর সুযোগ নাই, কারণ দলীয় সরকার আসলে দলের লোকদের পেট ফুরাইতে সময় চলে যায় এবং সরকার কিছু করতে পারে না। তাদের স্বার্থ দেখতে দেখতে জনগণের স্বার্থ আর দেখতে পারে না। এবার জনগণ এটা চাইছিল বা মনে প্রাণে বিশ্বাস করছিল, যার জন্য তাকে সাপোর্ট করছিল, কিন্তু সেটা হয় নাই। যেহেতু সেটা হয় নাই,
সেহেতু এখন ডক্টর ইউনূস এই 1 বছর হয়ে গেছে, এখন যত ধরনের দুর্বিসন্ধি করুক বা আমরা নির্বাচন পিছানোর জন্য কায়দা কানুন করুক, কোনোটাই সফল হবে না, কোনোটাই সুফল দিবে না, বরঞ্চ মানুষ আরো বেশি বিগড়ে যাবে। এবং এমনও হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, বিশ্লেষকরা বাংলাদেশের মানুষ এমনকি সাধারণ মানুষও বলা বলি করছে যে পূর্ববর্তী সরকার তো পালানোর একটা জায়গা পাইছে, অন্তত সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় পাইছে, বা তারপরে দিল্লি ভারতে গেছে, ভারতে যাইয়া সেখানে নিরাপদে আছে, বা বিভিন্ন জায়গাতে আপনার দেশে লন্ডনে, আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গাতে যেভাবে হোক পালা যায় যান বাঁচাইতে পারছে। তারপরে টাকা পয়সা দিয়া হইলো, কিন্তু ওনাদের কি গতি হবে, কি হাসর হবে, কি দুর্গতি হবে, কি পরিণতি হবে, একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। এবং বলা হচ্ছে এবং ভাবা হচ্ছে, ধারণা করা হচ্ছে ওনাদের প্রতি সবচাইতে বেশি মানুষ রুষ্ট হবে, সবচাইতে বেশি। কারণ কি? কারণ হচ্ছে ওর আগের ওরা তো, ওদের প্রতি তো মানুষের কোনো চাহিদা ছিল না, মানুষের কোনো, কারণ তারা এরকমই করবে এটা ঘোষণা দিয়া, তারা আজান দিয়ে এগুলো করছে, তারা আজান দিয়া তারা লুটপাট করছে, তারা আজান দিয়া মানুষের ভাগ্যের নিয়ে সিনেমিনি খেলছে, তারা আজান দিয়া মানুষকে হত্যা করছে, জানাইয়া করছে, আপনার প্রকাশ্যে মানুষকে ধরে নিয়ে চলে গেছে, গুম করছে। কিন্তু এই সরকার সেটার থেকে পরিত্রাণ করার জন্য ঘোষণা তো দিচ্ছে, তাই না, যে এই অবস্থা আর হবে না। সুতরাং ভয়াবহ পরিণতি, ভয়াবহ একটা অবস্থার দিকে যাচ্ছে বলে অনেকেই মনে করছে। আচ্ছা, তারপরে আপনি যে কথাটা বলতে চাইছেন যে এই যদি ডক্টর ইউনূস এইভাবে ইয়ে করে আপনার নির্বাচন পেছনে, এই যে আজকে যে ঘোষণাটা দিলেন, তাহলে নির্বাচন, উনি ওই কথাটা কেন বললেন যে যে অবস্থা দেশে চলছে, আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা চলছে, তাহলে 5-7 দিন ওনার কেন, আমার কেন জানে মনে হয় উনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বা যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো খেলাচ্ছেন, উনি কি এরকম মনে করতেছে? এটা তো আমার মনে হয়। আরেকটি শঙ্কার বিষয় হচ্ছে যে এই আপনি দেখেন যে আওয়ামী লীগ অনেকবারই নির্বাচনের আয়োজন করতে চেয়েছিল, কিন্তু বিএনপি বলতেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবো না। এখন ঠিক সেমই অবস্থা এখন জামাত বলতেছে যে তারা পিআর ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না, যদিও জামাতের আমির 296টা আসনে প্রার্থী দিয়ে দিছে এবং তারা ওই নির্বাচনকালীন কমিটি গঠন করছে প্রত্যেকটা আসনে। তারা ওয়েল অর্গানাইজড, বিএনপির চেয়ে অন্তত অর্গানাইজড আমি যা দেখেছি, নির্বাচনের পুরো প্রস্তুতি তারা সেরে ফেলেছে। কিন্তু তারা বলতেছে যে পিআর পদ্ধতি মানে আনুপাতিক হার ছাড়া আমরা এই যে বর্তমান যে নির্বাচন ফার্স্ট দা পোস্ট, ব্রিটেনের ফার্স্ট দা পোস্ট সিস্টেম, এইভাবে নির্বাচন করবে না, তারা পিআর পদ্ধতি চায়। এখন জনাব মাহমুদুর রহমান জাতীয় পার্টি তো অবশ্যই অনেকেই পছন্দ করেন, আপনি জানেন, সরকারও পছন্দ করে না করার কারণও আছে, বাট জাতীয় পার্টি তো নিষিদ্ধ না। আপনাদের নির্বাচনের চিন্তা ভাবনা কি? এবং আপনি আমাকে একটা উত্তর দেন তো, আসলে মানে পিআর পদ্ধতি নিয়ে আপনাদের ভাবনা কি, এক কথা একটু বলেন, তারপর আমি বাকিটুকু বলবো। পিআর পদ্ধতি আপনি কি চান? আমরা তো আনুপাতিক হারে নির্বাচনের জন্য আমাদের দলের নেতা যিনি মরহুম হয়েছেন পল্লীবন্ধু, উনি অনেক আগে এটা উত্থাপন করছেন। না আমার বললি, আমি সেটাই বলতেছি। এখনো আমি যতটুকু জানি, যেহেতু আমি দলের নীতি নির্ধারণে কেউ নই, কিন্তু আমি দলকে যতটুকু জানি বুঝি, এখনো পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার মধ্যে আমাদের কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা এই বহু কারণ জামাত ইসলামের ভোটগুলো সমস্ত বাংলাদেশে ছড়ায় ছিটিয়ে আছে, এই কারণে পিআর পদ্ধতি হলো ওরা লাভবান হবে। কিন্তু জাতীয় পার্টি তো তা না, জাতীয় পার্টির রংপুরের ভিতরে হিউজ একটা জনপ্রিয়তা, কাজেই জাতীয় পার্টি তো পিআর এ লাভবান হবে না। কিন্তু আমাকে একজন বলেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করতেছে। কিভাবে? যদি পিআর পদ্ধতিতে ভোট হয় তাহলে আওয়ামী লীগের সবগুলি ভোট যাবে জাতীয় পার্টিতে, এই কারণে জাতীয় পার্টি পিআর পদ্ধতি চায়, নাইলে তো তাদের কোনো চাওয়ার কারণ নাই, তাদের ভোট তো রংপুর কেন্দ্রিক। আমি এটা জবাব দিব। দেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার ওই কথাটা আংশিক সত্য যে রাজনৈতিক পার্টি শুধু কেবল রংপুর কেন্দ্রিক। হ্যাঁ, এটা সত্য যে জাতীয় পার্টি সারা বাংলাদেশে, রংপুর ছাড়া সারা বাংলাদেশে এমপি হওয়ার মতো অবস্থাতে অনেক জায়গাতে নাই, এটা মানি, এটা আমি কোনো সন্দেহ নেই। সময় ছিল, এখন নাই। আচ্ছা, এক সময় ছিল,
এই যে মনে করেন আজ থেকে শুধু 10-15 বছর আগেও যদি থাকে আপনি ওই ভোটাররা ওই জাতীয় পার্টি কমতে কমতে কদ্দূর কমবে ভাই। আমি একটা আপনি এটা একটা রেফারেন্স হিসেবে ধরে রাখেন, যেসব আসনে জাতীয় পার্টির ভোট একদম নাই, যে কনস্টিটিউয়েন্সিতে জাতীয় পার্টির ভোট ধরে নেওয়া হয় একদম নাই, সেখানেও জাতীয় পার্টির মিনিমাম 5,000 ভোট আছে সে কনস্টিটিউয়েন্সি। এর নিচে যদি আমি একটা চ্যালেঞ্জ ছুড়লাম আজকে আপনার এই অন এয়ারে চ্যালেঞ্জ, মনে করেন আপনি কোন একটা তেঁতুলিয়া একটা কনস্টিটিউয়েন্সি, এই তেঁতুলিয়া কনস্টিটিউয়েন্সি জাতীয় পার্টিকে সবচেয়ে দুর্বল ভাবা হয়, এখানে জাতীয় পার্টির সাপোর্টার নাই, ভোটার নাই, কিচ্ছু নাই, তারপরও 5,000 ভোট আছে, 5,000 মিনিমাম। এরকম একটা দল বাইর করেন তো ছোটখাটো দলের মধ্যে, যে জাতের একটা কনস্টিটিউয়েন্সি থেকে 500 ভোট আছে। জামাত ইসলাম, হ্যাঁ জামাত ইসলাম, হ্যাঁ, এরপর জামাত ইসলাম পাইবেন আপনি, এটা জামাত ইসলাম পাইবেন আপনি। এরপরে জাতীয় পার্টি এবং জামাত এর বাইরে কিছুটা হয়তো চর্ম নেই, এমন একটা দল বাইর করেন তো যারা এখন এই যে ডক্টর ইউনূসের সাথে এনসিপিও পাবো আশা করি, যদিও তারা কোনো অংশগ্রহণ করে নাই, বাট আশা করি পেতে পারে। শতের মানে ডিজিট বাড়বে না, হাজারে যাই উঠবে না। এটা আপনারা যারা আমরা যারা রাজনীতি কর্মী, আপনি এই যে এনসিপি সারা বাংলাদেশে দাবড়ে বেড়াচ্ছে, মানুষ আসছে, আপনি কি মনে করেন এরা সবাই এনসিপির ভোটার? এটা মনে করেন? না, কিছু আছে ইউটিউবার, কিছু আছে। শুনেন না, সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের মানুষ খুবই আপনার এই যে দেখেন, আপনি যদি কোনো জায়গাতে বানর খেলা দেখান, দেখবেন সেখানে হাজার হাজার মানুষ উমরিকায় বানর খেলা দেখছে। এই দেশের মানুষের সিদ্ধান্ত সে আকারে, সেটা সে ছাড়া কেউ জানে না। সেকেন্ড থিং হচ্ছে দলীয় বিষয়, এটা জাতীয় নির্বাচন হচ্ছে দলীয় বিষয়। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে কেন দীর্ঘদিন থেকে ভোট দিতে পারছেন না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং চরমোনাই, এই 4টা দলে 5টা দলে বিভক্ত জাতীয় নির্বাচনে। আর যে দলগুলো আছে ছোটখাটো, এই দলগুলো কিছু কিছু ভোট, প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সি হয়তো তারা 400-500 ভোট করে বা 1000 বা 2000 এরকম করে ভোট পাওয়ার এখন পর্যন্ত। এখন আপনি যদি বলেন আগামী নির্বাচনে এনসিপি কি করবে, এখন তাদেরকে মিরাকলে যদি কিছু করা যেতে পারে, বা তাদেরকে যদি তাদের প্রতি সবাই দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। যেমন আপনি দুর্বল, আমি দুর্বল, বিএনপি দুর্বল, জামাত দুর্বল, জাতীয় পার্টি দুর্বল, চরমোনাই দুর্বল, সবাই কিন্তু তাদের প্রতি একদম তারা অনেক ভুল করে, কোনো সন্দেহ নাই, কিন্তু যখন দেখি যে আসলে তারা অনেকটা স্বীকার করছে, মায়া লাগে। ছোট বলা হয়তো ওইটাই বলছে, মায়া লাগে, মানে দুর্বল, এদের প্রতি মায়া লাগে এবং এদের প্রতি খুবই সিম্প্যাথেটিক, পুরো জাতি সিম্প্যাথেটিক, আমি সিম্প্যাথেটিক। এই যে জায়গা মানুষ, কিন্তু কি করবে আপনার রাজনীতি মাঝে মাঝে কথা অতিরিক্ত বলে, সেটা তাদের অনভিজ্ঞতার কারণে। আমি আপনার প্রথম শোতে, বহু আগে একটা শোতে বলেছিলাম যে তারা একটা আলাদা দল না গঠন করে তাদের পছন্দ মতো যে কোনো দলে তারা যদি জয়েন করে, তাহলে তাদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ দিয়ে এই দলগুলো এদেরকে নিত, এবং তারা দলের ভিতরে থেকে সংস্কার প্রক্রিয়াকে, আভ্যন্তরীণ যে রাজনৈতিক দলের সংস্কারের প্রয়োজন ছিল সেটাকে তারা ত্বরান্বিত করতে পারত, জাতি উপকৃত হইতো। সেটা না করে তারা নিজেরাই পুরো দায়িত্ব নিয়েছে। পুরো দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতায় এদের এখনো হয় নাই, এবং আগামী 10-15 বছরে যদি হয়, ওকে হইতে পারে, কিন্তু এই বছরেই তাদের সেই দায়িত্ব তারা নিয়ে জাতিকে সার্ভ করবে, জাতিকে সেবা করবে এবং রাজনীতিতে অবদান রাখবে, এটা সুদূর পরাস্ত। এবং এটা এটাকে বলা হয় সোনার পাথর বাটি, এটা একটা অসম্ভব বিষয়। আচ্ছা, যেটা বলছিলাম, আপনি একটা প্রশ্ন ছোট্ট করে করতে চাইছিলেন, আমাকে আবার কি একটু বলবেন সেটা? জি, সেটা হচ্ছে যে এই পিআর কি আপনার আওয়ামী লীগ বলছি এটা, মানে তাহলে যেহেতু আওয়ামী লীগের কোনো রাজনীতি করার কোনো অধিকার এখন নাই, আমি বলি আপনাকে, তখন শেখ হাসিনা বললো যে আমার সব ভোট জাতীয় পার্টিতে দিয়ে দাও, তখন আপনারা পিআর সিস্টেমে বিশাল আসন পেয়ে যাবেন। তো এটা আপনার সমস্যা কি বলেন? না, আমার সমস্যা নাই, মানে আপনাদের কৌশল সম্পর্কে জানতে চাই। তো রাজনীতি তো কৌশলে খেলা না নাকি? না, এটা কিসের? আচ্ছা, না মানে সমস্যা আমার নাই, কিন্তু সমস্যা তো তারেক রহমানের আছে, বিএনপির আছে।
বিএনপি এখন আস্তে আস্তে ডানপন্থী থেকে আস্তে আস্তে বাম দিকে সরতেছে আওয়ামী লীগের ভোটগুলা পাওয়ার জন্য। কিন্তু যদি আওয়ামী লীগ বিএনপির ভোট না দিয়ে বলে যে থাকতে পারে, তাহলে তো বিএনপির সমস্যা না। না, আমি তো তখন তারা ইসলামী দলের সমর্থনও হারাইলো, আপনাদের আওয়ামী লীগের সমর্থনও তো হারাইলো। না, আমি আপনাকে বলি, আগামী নির্বাচনে আপনি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন কি দেবে না, এটা কি স্পষ্ট এখনো? হ্যাঁ, স্পষ্ট দেওয়া হবে না। কি দেওয়া হবে না? কি কোন? আমি তো এখনো এই জাতীয় তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখছে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখবো এরকম কোন ঘোষণা তো আমি এখনো দেখিনি। ভাই, এরকম ঘোষণা দেওয়া লাগে না, রাজনীতি এটার প্রক্রিয়াই নাই, এবং নৌকা নির্বাচন কমিশনের ওই যে মার্কা তালিকা থেকে উঠে ফেলানো হয়েছে। এই ব্যাপারে আপনি শিওর থাকেন? হবে না যতটুকু। আচ্ছা, তো শুনেন, তাইলে যদি তাই হয়ে থাকবে, যদি তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রক্রিয়াকে দূরে রাখবেন আপনি, প্রথম কথা হচ্ছে এটা খুবই দুরূহ কাজ। দেশে এবং দেশের বাইরে ব্যাপক চাপের মুখে আপনাকে পড়বেন, এটা হলো প্রথম কথা। আমি এটার সাথে আমি তাকে দূরে রাখেন এটার সাথে কিন্তু আমি দ্বিমত পোষণ না। সে দূরে রাখার কাজই করছে। আওয়ামী লীগ যে কাজ করছে, সে অন্তত এই নির্বাচনে এই অংশগ্রহণ করা তার উচিত নয়, এবং এটা এটা তার এই শাস্তি হওয়া উচিত। আমি এর পক্ষের লোক, কিন্তু কথা বুঝিয়েন। দ্বিতীয় কথা, আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে দেশে এবং দেশের বাহিরে ব্যাপক সংখ্যক গোষ্ঠী শ্রেণী এই প্রক্রিয়াকে সাপোর্ট করে না। তারা আপনার বিদেশি মিশন থেকে শুরু করে, বিদেশি শক্তি থেকে শুরু করে, দেশীয় আভ্যন্তরীণ শক্তি থেকে শুরু করে অনেকেই বলতে চায় যে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য আওয়ামী লীগকে নির্বাচন। কে বলতে চায় বলেন? কেন? আপনি কি ইউরোপীয় ইউনিয়ন কি আপনি কি বলে যে কিছু বলে নাই? ইউরোপিয়ান কিছু বলে নাই, কিছু বলে, শুধু ভারত ছাড়া কেউ কিছু বলে নাই, কেউ একটা কথা বলে নাই। মাহমুদ ভাই, দায়িত্ব নিয়ে বলতেছি। না, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ অলসো, জাতিসংঘ বলে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন বলে নাই, আচ্ছা ঠিক আছে, আপনি শুধু ভারত বলছে, এছাড়া কেউ বলে নাই। আমি বলি আপনাকে, কিন্তু আমি আপনার কথার সঙ্গে একমত যে এই নৌকা মার্কা না হোক, ক্লিন ইমেজের অনেক আওয়ামী লীগ আছে, তারা স্বতন্ত্র দিয়ে হলেও ওই এলাকা ভিত্তিক সমর্থন। আমি যাচ্ছি ওসব দিকে, আমি যাচ্ছি, আপনি একটু ওয়েট করেন। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক, এটা আমি নিজেও চাই না। কারণ তারা যে অন্যায় অবিচার যে জুলুম করছে, তাদের শাস্তি হওয়া উচিত, এইগুলো একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই তাদের নির্বাচন করা উচিত নয়, এটা দেশি এবং দেশের বাইরের বহু শক্তি এটা চায় না, পছন্দ করে না, সাপোর্ট করে না, এটাও সত্য। আচ্ছা, এখন সরকার কি করবে আমি জানি না, সেটা সরকারের বিষয়। যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বিহীন, তাহলে আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগের ভোটার যদি আপনি ধরেন 35% না বাদ দিলাম, এখন 30%ও বাদ দিলাম, 25%ও বাদ দিলাম, 20%ও যদি বাকি থাকে আওয়ামী লীগের ভোটার, এই ভোটারগুলো কি করবে? হয় তারা নির্বাচনে ভোট দিতে যাবে না, নতুবা তারা কোনো একটা তাদের পছন্দের দলকে ভোট দিবে। যদি দেয়, হয় স্বতন্ত্রকে ভোট দিবে, তাদের লোকরা স্বতন্ত্র দাঁড়াইতে পারে, যেটা ইমরান খানের দল হিসাবে পাকিস্তানে হয়েছে, আপনি জেনে থাকবেন। পাকিস্তানে ইমরান খান জেলে বসে স্বতন্ত্র হিসেবে তার দলের লোকেরা নির্বাচন করছে, আপনি জানেন তো? সেই নির্বাচনে তারা অনেক ভালো করছে, এটা জানেন তো? কিন্তু কথা আছে, নির্বাচন কমিশন কিন্তু তেহরিক ইনসাফের ওই ক্যান্ডিডেটদের মনোনয়ন প্রত্যাহার করে নাই। যদি বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের যেই আসুক, সে স্বতন্ত্র হোক বা যাই হোক, তার মনোনয়ন পেপারে স্টেট বাদ করে দেয়, তাহলে কিন্তু তারা হতে পারবে না। তো এটা আসলে কি হয় আমরা এখন বলতে পারবো না, টু আর্লি। বাট রাইট, এটা টু আর্লি টু কমেন্ট। আমরা এখনো হাইপোথেটিক্যালি বলতেছি, এগুলা কিন্তু সবই এমনিতে বলতেছি। দ্বিতীয় কথা, যদি এই ভোটাররা যদি আওয়ামী লীগের তাদের যদি প্রার্থী না পায়, আওয়ামী লীগের প্রার্থী না পায়, এমনকি আওয়ামী লীগের ছদ্মাবরণে কি বলে এটাকে, স্বতন্ত্রের ছদ্মাবরণে যদি আওয়ামী লীগের কোনো লোকের না পায়, তখন তারা কি করবে? যদি তারা এরকম আওয়ামী লীগের সাথে দহরম মহরম ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল, কুসুম কুসুম ভালোবাসা বা কঠিন ভালোবাসা যাই ছিল, এরকম একটা দলকে বেছে নেয়, সেই ক্ষেত্রে আপনার আমার কি করার আছে? কিছু করার আছে? কিছু করার নাই। রাজনীতি তো এটাই, নির্বাচন সেটাই।
যদি সেই নির্বাচনে তারা দলে দলে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেয়, সেক্ষেত্রে মানে ব্যাপারটা তো অন্যরকম হয়ে যেতে পারে, হওয়াটাই স্বাভাবিক। তো জাতীয় পার্টি যদি সেই সুযোগটা নিতে চায়, তাহলে এটা কি অপরাধ হবে, গুনাহ হবে? তাহলে আপনি জাতীয় পার্টি বাদ দিয়ে দেন না, আপনি পারলে বাদ দিয়ে দেন, আপনি বাদ দিয়ে দেন, আওয়ামী লীগও বাদ, জাতীয় পার্টি বাদ, কেমন মজা হবে? অসুবিধা তো নাই, আপনার ক্ষমতা আছে, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না দেন, তাহলে সেই ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে, আপনাদের যদি কারো মুরদ না থাকে, সরকারি দল যারা যারা আছে এখন, সরকারি দল তো বলতে আমি ডক্টর ইউনূস সহ ওনার এলাকায় যারা যারা আছে, সমস্ত দল মিলাও যদি তখনও যদি আপনারা ভয় পান কে জানি আওয়ামী লীগরা মানে কি করি ফেলায়, তাহলে এটা আসলে দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। আপনারা গত 1 বছরে এমন কিছু করতে পারেন নাই যে দলে দলের লোকগুলো আপনাদেরকে ভোট দিবে। এই কেন করতে পারলেন না? এই বাস্তবতা এবং এই ব্যর্থতা স্বীকার করেন আগে, সবার আগে। মানুষকে আপনারা জয় করতে এখনো পারলেন না কেন 1 বছরে? গত 1 বছরে এদেশের মানুষের মনের মণিকোঠায় আপনারা ঢুকতে পারেন না, এখন ধার কাছেও যাইতে পারেন নাই। না যাইয়া আপনারা যদি শুধু জুজুর ভয় করেন, আপনারা আওয়ামী লীগ আইলো রে, বাঘ আইলো রে, এই বাঘের লগে মানে জাতীয় পার্টির বাঘ মনে করে আবার, এগুলো হচ্ছে কি জানেন, এটা হচ্ছে গিয়ে নিজের দুর্বলতাকে প্রকাশ করা। নিজের দুর্বলতা এত দুর্বল যে আপনি এখন পান খাইছেন, আপনি চুন এমন খাওয়া খাইছেন, চুন খাইয়ে এখন আপনি সামান্য দই দেখলেও ভয় পাচ্ছেন। ঠিক আছে, এখন সমস্ত বিরোধী দল যারা আগামী দিনে ক্ষমতা যাইতে চায়, এরা সবাই এখন দই দেখে ভয় পায়। এত বেশি পানের সাথে চুন খাইছে, মুখ ঘা করে ফেলছে। ঘা করার ফলে তারা এখন দইটা একটা ঠান্ডা জিনিস, এটা দেখলেও তারা ভয় পায়, কি জানি তাদের মুখ, তারা চুন মনে করে তাদের মুখ ঘা হয়ে যায় কিনা, এই অবস্থা হয়ে গেছে। সুতরাং আমার মতে রাজনীতি এভাবে হয় না। রাজনীতি আপনি মানুষের মন জয় করতে হবে, যেভাবে করবেন। জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান 79 সালে আগে 78 সালে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে বাংলাদেশের মানুষের মন, হি ওন দ্য হার্ট অফ দ্য পিপল। সব 3 মাস লাগে নাই, 6 মাসও লাগে নাই, উনি মানুষের মন জয় করে ফেলছেন। কথা আপনাকে বুঝতে হবে এটা। তো আপনারা আজ 11 মাস 12 মাস হয়ে গেছে গা, এখন পর্যন্ত এত সুযোগ মানুষ দিছে আপনাদেরকে, এত কলিজা উজাড় করে দিছে, তারপরও আপনারা এই দেশের মানুষের মন জয় করতে পারলেন না। আপনারা কোন আক্কেলে ভোট চাইবেন মানুষের কাছে? মানুষের ভোট কি আপনি এই যে সেকেন্ড রিপাবলিক, তারপরে সংস্কার, বিচার, তারপরে আপনার গণপরিষদ, সংবিধান পরিবর্তন, এসব শব্দ দিয়া মানুষের কাছে যাবেন? এগুলো কি মানুষ খায় না মাথা বাড়িতে? এগুলো দিয়ে মানুষের দৈনন্দিন জীবনে কি কাজে লাগবে বলেন তো? এগুলো তো যে কোনো সরকার করবেই, কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের, জীবন জীবিকার, রুটি রুজির কোন কাজে লাগবে এই শব্দগুলো? সেটা ঠিক আছে, বাট যে কোনো সরকার করবে এটা না, কোন সরকারই করে না। এটা সংস্কার দরকার আছে আমাদের, এবং করে না অন্য জিনিস। না, আমি ওটা বলছি না, আমি ওটা বলছি না। যে কোনো সরকার করে না, সরকারের দায়িত্ব, করোনার তো আরেক জিনিস। এটা এই যে আগামী দিনে যে সরকার আসবে তার দায়িত্ব এই সংস্কারটা করা, না করলে সে বেঈমান, জাতির সাথে বেঈমানি করবে। আমি ওটা বলছি না, আমি বলছি যে সরকারটা গত 1 বছর যাবৎ আছে, তারা যদি নিজেরাই আগামী দিনে সরকারে যাইতে চায়, বা তাদের পোষ্যরা, তাদের সাপোর্ট প্রাপ্ত গোষ্ঠী বা দলকে তারা ক্ষমতা নিতে চাইবে, তাহলে তারা কেন গত এই 1 বছর যাবৎ এদেশের মানুষের মন জয় করতে পারলো না? আমার প্রশ্ন এখানেই। মন তো জয় করতে পারেই নাই, উপরন্ত এদেশের মানুষকে অনেক বেশি খেপাই দিছে, অনেক বেশি বিরক্ত করছে, এবং অনেক বেশি আশাহত করেছে, এবং অনেক অনেক বেশি মানুষ স্বপ্নভঙ্গ হয়েছে। সুতরাং এত স্বপ্ন ভঙ্গ দিয়ে দিল তো ভাঙে গেছে মানুষের। আপনি মানুষের কাছে ভোট চাইবেন কোন আক্কেলে, কোন বুদ্ধিতে, এবং কোন স্লোগান নিয়ে যাবেন? যেসব স্লোগানগুলো আপনারা আওড়াচ্ছেন, এসব স্লোগান দিয়ে আপনারা ভোট চাইতে পারবেন না। ভোট চাইতে গেলে নগদ নারায়ণ। আপনারা গত 12 মাসে আপনারা কি দিছেন, কি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, এগুলো মানুষ ওই পাল্লার মধ্যে নিবে, নৃত্যের মধ্যে মাপকাঠিতে নিবে, নেওয়ার পরে তারপরে ভোট দিবে। আমার বিবেচনায় যে কথাটা আপনাকে আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যত ধরনের দুর্বিসন্ধি করুক না কেন, কোনোভাবে সেই দুর্বিসন্ধি কাজে লাগবে না। কারণ তারা যদি তাদের মানুষের মনোজগতে মানে আগে
টাচ না করতে পারে। মানুষের মনোজগৎ হচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকার এই এবং এই এনসিপি এদেরকে আমরা ভোট দিব বা দিতাম যদি এরা আমাদের হইতো। তুই যদি আমার হইতি তাহলে একটা আমি হইতাম তোর, আমি হইতাম তোর। কিন্তু এদেশের মানুষের জন্য এরা হয় না। এরা এখনো পোষ রাজনৈতিক নেতা। পোষ মানে হচ্ছে বনেদি রাজনৈতিক না, এরা মানুষের সাথে। এরা বুঝেন না আপনার যেভাবে তারা আপনার মানে রোড শো করে, এই রোড শো গুলোতে মানুষ কিউরিয়াস হয়ে, মানুষ আপনার এদেরকে দেখার জন্য, আপনার সেলিব্রিটি দেখার জন্য মানুষ জড়ো হয়। জানেন তো এটা এই দেশের কালচার, সেলিব্রিটি। এই ছেলেগুলো মানে আওয়ামী সরকারের হাসিনার মতো এরকম একটা দানবরে সরাইছে, যাই একটু দেখি আসি এদেরকে, সেই হাসনাতকে একটু দেখি, সেই নাহিদকে একটু দেখি, সেই সার্জিসকে একটু দেখি। এই দেখা কিন্তু ভোট নয়, এই দেখা সেই দেখা নয়। দেখা হচ্ছে চিত্রনায়ক শাকিব খানকে দেখা। এই দেখা চিত্রনায়ক শাকিব খান হইতে পারে, একজন ভালো ফুটবলার মেসিকে হইতে পারে। এবং এই দেখা হচ্ছে, আমি একটা মানে উদাহরণ যদি আপনাকে দিই এই প্রসঙ্গে, খুবই প্রাসঙ্গিক হবে। আমি একটা এলাকার আপনার লক্ষ্মীপুর 1 রামগঞ্জের, আমি আমার কনস্টিটিউয়েন্সি রামগঞ্জ, লক্ষ্মীপুর 1 আমার তো আমি এ নিয়ে জাতীয় নির্বাচন 2-3 বার করেছি। আমি মানে ভোট কত প্রকার ও কি কি এগুলো আমি ভালো করে জানি, কত প্রকার ও কি কি। আপনি এখানে জাতীয় পার্টির ভোট এবং বিএনপির ভোট এবং জামাতের ভোট আপনি যদি বলেন, আমাদের অঞ্চলটা হচ্ছে বিএনপি অধ্যুষিত অঞ্চল। এখানে জামাতও কোনো বিষয় না, কিন্তু আপনাকে আমি বলি এখানে প্রিডমিনেন্টলি এখানকার মানুষগুলো, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এরা সব জিয়া রহমানের রাজনীতি করে, আপনার এরা সবাই বিএনপির রাজনীতি করে। সেটা কমতে কমতে যতটুকু কমছে, এই কমা দিয়া অন্য কাউ স্বপ্ন দেখতে পারে না। আমার কথা কি বুঝছেন? ধরেন 90 থেকে 79 থেকে আজ পর্যন্ত হয়তো অনেকে বলবে যে বিএনপির ভোট কমছে, কমতে 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 কমতেও যা আছে তা অপরাপর সমস্ত রাজনৈতিক দল মিলেও হবে না। আমার কথা ক্লিয়ার? জি। সেই অবস্থায় আপনি এনসিপি সহ আপনি কত বড় অবদান লাগবে আপনি এখানে এই মানুষগুলোর মন জয় করার জন্য। গত 1 বছরে কিছুই মানুষ এটা নমুনা দেখেন। এই যে এই লোকগুলো যে বিএনপি কে ভোট দিবে, তারা কি কারণে দিবে, যে উদাহরণটা আমি টানছিলাম সেটা হচ্ছে, আমার নির্বাচনে একবার দুইবার আমার ছোট ভাই একজন আছে, অভিনেতা এবং নামকরা অভিনেতা এবং মডেল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা, এবং তাকে বলা হয় বাংলাদেশের উত্তম কুমার, মাহফুজ আহমেদ। সে 2-1 বার আমার নির্বাচনে আমার জন্য গেছিল মাঠে। তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খাই পড়ছে। ওকে, এটাই স্বাভাবিক, রামগঞ্জের সন্তান সে। এবং যেখান থেকে সে গেছে ওই এলাকায় মানে গাড়ি চালায় আমি যাইতে পারি না। তো আমি তো মনে মনে আমি তো ভাবতে পারতাম যে আমি তো হয়েই গেছি, কিন্তু আমি দেখছি যত বেশি লোক সমাগম হয়েছে, আমি ওদিন ভাবছি তত ভোট আমার কমবে। ঠিক আছে, এটাই বাস্তবতা। কারণ সেলিব্রিটিদেরকে দেখার জন্য আসা এক জিনিস, আর আরেকটা কি, আর ভোট পাওয়া আরেক জিনিস। এদেশের মানুষকে যারা চিনতে ভুল করে, তারা কিন্তু রাজনীতি করতে পারে না। তারা হয়তো এরকম এনজিও করে, এনজিও লোকরা এগুলো ভালো বুঝছে। রাজনীতি আর গণ অভ্যুত্থান কমপ্লিটলি দুটো আলাদা জিনিস। তো সুতরাং আমি যে কথাটা বলতে চাইবো যে এনসিপির এই তরুণ নেতাদেরকে আমি আশাহত করতে আমি চাই না, আমার কষ্ট লাগে। কারণ এদেরকে সবচেয়ে বেশি উৎসাহিত আমি করেছিলাম, এবং আমি বলেছিলাম, আপনার সাথে মনে আছে, যে এদেরকে আপনি দেশ পরিচালনা এদেরকে কাজে লাগান, এরা আপনার অনেকের চাইতে ভালো করতে পারবে। কিন্তু সেটা না করে তাদেরকে রাজনীতির কঠিন বাস্তবতায় ফেলা দিচ্ছেন। এটার জন্য ডক্টর ইউনূস দায়ী। ডক্টর ইউনূস এদেরকে ফুসলাইছে এবং এদেরকে উজ্জীবিত করছে যে না, তোমরা দল করো, তোমাদেরকে মানুষ ভোট দিবে। ওনার মতো লোকে এই ছেলেগুলোর জীবনকে ধ্বংস করছে, এবং এই ধ্বংস করার জন্য উনি দায়ী। আপাতত আমি বলছি না, এদেরকে আগামী রাজনৈতিক প্রক্রিয়া থাকতে খাইতে অন্তত 10-20 বছর যাইতে হবে। ততদিন পর্যন্ত তাদের টিকে থাকতে হবে এই সমাজে, এই বাংলাদেশে।
এবং এই রাজনীতি, সেটা নোংরা রাজনীতি বলেন ভালো রাজনীতি বলেন, এ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস যদি নিজের রিস্ক নিতেন যে না আমি প্রকাশ্য রাজনীতি করব, তোমরা সামনে থাকো, আমি আছি তোমাদের জন্য, তাহলে একটা কথা ছিল। উনি সেটা তো করবেন না। উনি নিজে কিন্তু রাজনীতিতে আসবেন না এবং আগামী রাজনীতির খেলাতে উনি থাকবেনও না। উনি কোন রকমের নির্বাচন দিয়ে রেখে উনি চলে যাবেন, ওনার গা পাচায় চলে যাবেন। কিন্তু এই ছেলেদের, এই তরুণদের, এই ছাত্রদের কি কি হাসর হবে আপনি চিন্তা করে দেখেছেন? কেন এই কথাটাই আমি একজন এদের হিতাকাঙ্ক্ষী হিসাবে, এদের একজন মানে মানে একজন একজন গুড উইশার হিসাবে আমার কাছে মানে কষ্ট লাগে, আমার মায়া হয় এবং আমার কাছে খুবই একটা মানে আমি আশাহত হই যে যখন দেখি যে তারা মাঠে ময়দানে যে চষে বেড়াচ্ছে, যে পরিশ্রম করছে, তারা এই পরিশ্রম অনুযায়ী তাদের জন্য যদি ফল না আসা। হ্যাঁ, একটা সুযোগ আছে। কোন সুযোগ আছে? ডক্টর ইউনূস যদি রিস্ক নিয়ে, সবাইকে রিস্ক নিয়ে যদি এই ছেলেগুলোকে ক্ষমতা বসাই দেয় যে না, যেহেতু এরা নির্বাচন, যেহেতু এরা আওয়ামী সরকারকে হটাইছে, জাতির একটা উপকার করছে, দেশ চালাবে এরাই, জোর করে যদি এটা করাইতে পারে এবং সেই ক্ষেত্রে বিরোধী সমস্ত শিবিরের সমর্থন আদায় করতে পারে, তাহলে সেটা কেস আলাদা। এখন এটা করবেন কিনা উনি, এটা আমার কাছে সন্দেহ হচ্ছে। উনি সেটাও করবেন কিনা আমার মনে হচ্ছে না। এই রিস্কটা ওনার নিতে হবে এই ছেলেগুলো। তবে এটা সত্য, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে, এতে কোনো সন্দেহ নেই।